রাজ্যের রাষ্ট্রবাদী মানুষজন অনেক শখ করে, অনেক কষ্ট সহ্য করবার পরে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, তখন নিজের বেঁচে থাকার কারণে, অস্তিত্ব রক্ষার কারণে এই রাজ্য সরকারকে নিয়ে এসেছে একটি রাষ্ট্রবাদী সরকার, অনেক সাধ করে নিয়ে এসেছে। আর তাদের সেই সমস্ত রাষ্ট্রবাদী মানুষদের অনেক সাধের মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে যখন কোনো রকম এই জঙ্গি চক্রান্ত, তার বিরুদ্ধে এটা জানা যায়, তখন সেই সমস্ত রাষ্ট্রবাদী মানুষদের মন আশঙ্কায় ভরে ওঠে, ভয়ে ভরে ওঠে যে তাহলে আর আর কারা কোথায় কোথায় কি কিভাবে লুকিয়ে আছে, কি কিভাবে ষড়যন্ত্র করছে। এই সব কিছু জিনিসই কি শুধু দর্শকবৃন্দ অজানা ছিল? আজকের এই এপিসোডে সেই প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। শুধু দর্শকবৃন্দ, যে দলটি ক্ষমতায় আসলো সেটির নাম হচ্ছে বিজেপি। কিন্তু এটি বারবার বলি যে একটি তৃণমূল কংগ্রেস নামক দলে চলে যাওয়া বা ভোটে হেরে যাওয়া এবং বিজেপি নামক একটি দলের ক্ষমতায় আসা রাজ্যে সংখ্যার বিচারে, এমএলএ সংখ্যার বিচারে, সেটি শুধু ছিল না এইবারের ভোট। এবারের ভোট ছিল আক্ষরিক অর্থেই শুধু পরিবর্তন না, এক সমাজ রূপান্তর, এক বিবর্তনের সন্ধিক্ষণ, এক নতুন সূর্যোদয়, যেন এক অন্ধকার যুগের অবসানের পর এক নতুন সূর্যোদয় ঘটল। আর সেই মানুষটি, যিনি চরৈবতী মন্ত্রে বিশ্বাসী, সেই মানুষটি যখন মুখ্যমন্ত্রী হলো, তখন এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী অত্যাচারিত ওই জমানায় সমস্ত মানুষজন চিৎকার করে করে কলকাতার রাজপথে, রাজ্যের রাজপথে নেমেছে সেই দিনটা, শপথ গ্রহণের দিনটা, বিজয়ের দিনটা, এবং বেরিয়ে এই আমাদের মানুষের ভাষাতে সেই এপিসোডগুলো দেখিয়েছি, বলেছে এই যেন আমাদের নতুন স্বাধীনতা। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এর থেকে আজ আমরা কি চেয়েছিলাম? তাহলে সেই শুভেন্দু অধিকারীকে যারা টার্গেট করে, সেটা কি নতুন কেউ করছিল? ওই বাংলাদেশি জামাত, তাদের একের পর এক মিছিল আমরা এই এপিসোডগুলোতে তুলে ধরেছি। সেই মিছিলগুলো, তাদের উৎকট, কুৎসিত, কুরুচিকর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি থেকে শুরু করে হুঙ্কার, কাকে? ওই শুভেন্দু অধিকারীকে এবং রাজ্যের রাষ্ট্রবাদী বিভিন্ন মানুষদের, যারা তখনও লড়াই করছিলেন। এ তো অজানা কিছু ছিল না। এবং তার থেকে আরো একটা বড় বিষয়, যেটা এই এপিসোডের মূল বিষয়, আজকে ইছামতি নদীর ওপারের বাংলাদেশ আর ইছামতি নদীর এপারের ভারতবর্ষ, এবং ভারতবর্ষের সীমান্তের এপারে যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটি, সেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মাটি যে প্রায় দখল হয়ে গেছিল, ফলত পশ্চিমবঙ্গ রাজ্যটাই যে এবারের ভোটে যদি তৃণমূল কংগ্রেস জিতে যেত, তাহলে সেটা যে আর ভারতবর্ষের মধ্যে প্রায় রাখা যেত না। পাকিস্তানি সন্ত্রাসবাদ, বিদেশি অর্থ, বিদেশি অস্ত্র, বিদেশি চক্রান্ত, এজেন্ট, এই সমস্ত মিলে সামনে জামাত এবং বাংলাদেশি একটা চক্রান্ত, জঙ্গি অনুপ্রবেশ, এই সব কিছু দিয়ে আর সেটা ভারতবর্ষে না থেকে, অনেকেই বলেন, আমরাও বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম, এ তো আমাদের ভারতবর্ষের মাটি নয়, এ আমরা কি দেখছি? এ তো আমরা দেখতে পাচ্ছি এ যেন পাকিস্তানের মাটি, এ যেন বাংলাদেশের মাটি, এ যেন জিহাদিদের সাম্রাজ্য। এবং সেটা যে কত সত্যি ছিল আমাদের আশঙ্কাগুলো, সেই আশঙ্কাগুলো সত্যিটা ফুটে ফুটে বেরিয়ে পড়ছে কাদের মাধ্যমে? এই যখন হামিম মন্ডল ধরা পড়ছে, এবং তার খুব ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু তার সঙ্গিনী ধরা পড়ছে। নামটি কি? অর্পিতা সরকার। তার সঙ্গী আজকে ধরা পড়ছে। সেটি কি নাম? আদিত্য সিং রাজু। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই জামাতি রাজত্ব
এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘাঁটি গেড়ে বসেছিল। শুধু জামাত না, এর আগে অতীতে আমরা সিমি তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখতাম। তৎপরবর্তীতে লস্করে তৈবা, হিজবুলে মুজাহিদিন, আইসিস, আল কায়দা, কি ধরনের জঙ্গি না এখানে ধরা পড়েছে পশ্চিমবঙ্গের মাটি থেকে, মুর্শিদাবাদ থেকে, বসিরহাট থেকে, হাসনাবাদ থেকে, এই সমস্ত জায়গাগুলো থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে। তার কারণ এর আগের এপিসোডেই বলেছিলাম যে এই মহিলা জঙ্গি বা হানি ট্র্যাপ এটা কিন্তু এই প্রথম নয় রাজ্যে। এই রাজ্যেই কিন্তু এই অর্পিতা সরকারের আগে ধরা পড়েছিল, বেশ কয়েক বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, এই রাজ্যেরই বসিরহাট মহকুমা থেকে ধরা পড়েছিল কিন্তু এই জঙ্গি, মহিলা জঙ্গি। তাহলে এই রাজ্যটাকে যারা এই রকম একটা বিদেশি বাংলাদেশ রাজত্ব তৈরি করে ফেলতে চেয়েছিল, পশ্চিম বাংলাদেশ ঘোষণা হতে শুধু বাকি ছিল। আর যদি তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে কি পরিমাণ হিন্দু মানুষের ওপর অত্যাচার নেমে আসতো সেটা একজন মানুষ তো বলেই দিয়েছিলেন, যে একটা কমিউনিটিকে যদি তিনি বলেন, তিনি আছেন বলে নাকি আমরা আছি, এবং তিনি যদি বলেন একটা কমিউনিটি দিয়ে ঘিরে ফেলে 1 মিনিটে 12টা বাজিয়ে দিতে পারেন তিনি। এবং তার পুরো রাজত্বকাল জুড়ে যে কর্মকাণ্ডগুলো চলেছিল সেগুলো তো এই জঙ্গিদের প্রশ্রয় দানেরই প্রশাসন ছিল, এজেন্ডা ছিল। তিনি বলেননি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শাহজাহান কি করেছে, চিৎকার করেননি? শাহজাহানের প্রশ্রয়দাতা উনি ছিলেন না? শাহজাহান এই ধরনের মানুষগুলোকে ছাড়িয়ে আনবার জন্য কোটি কোটি টাকা আইনি ব্যবস্থার পিছনে, মানে উকিল, বড় বড় অ্যাডভোকেট, এই সমস্ত ঠিক করার পিছনে খরচা করেননি? লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এইসব তিনি করেননি? এবং প্রত্যেকবার যখন যখন এই সমস্ত লিঙ্কগুলো ধরা পড়েছে, সেটা ইন টার্মস অফ অনুব্রত মণ্ডল হোক, গরু পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড খুব ছোটখাটো জিনিস নাকি? আচ্ছা, গরু পাচার কাণ্ড এবং জঙ্গি যোগ, জঙ্গি কার্যকলাপ, এই দুটো কি আলাদা? এ দুটো কি আলাদা? সোনা পাচার, নারী পাচার, ওই যে আরজিকর কাণ্ডে যে তথ্যগুলো উঠে এসেছিল তখন, যে অঙ্গ প্রত্যঙ্গ পাচার, ডেড বডি পাচার, কঙ্কাল পাচার, এগুলো কি ওই যে জঙ্গি অক্ষ, বিদেশি অসভ্য দেশ বিরোধী কাজকর্ম, তার থেকে এগুলো একটাও আলাদা? হাজার হাজার বস্তা চাল, রেশনের চাল, কখনো বনগাঁ সীমান্তের গোপন জায়গা থেকে পার হয়ে যাওয়া, বসিরহাটের থেকে পার হয়ে যাওয়া, হাসনাবাদ দিক দিয়ে পার হয়ে যাওয়া, এই কোথায় পার হয়ে যেত? যেত তো বাংলাদেশে। তাহলে এই সব কিছুর সঙ্গে এই জঙ্গি ধরা পড়লো হামিম মন্ডল, অর্পিতা সরকার তার হানি ট্র্যাপ, আবার একটা ধরা পড়লো হচ্ছে আদিত্য সিং রাজু, যদি আমি নামটা ভুল বলি মাফ করবেন, আমি যতদূর মনে রাখতে পেরেছি, হাওড়া থেকে গ্রেপ্তার হলো এসটিএফ এর হাতে। তা এসটিএফ এর এই তৎপরতা সাধুবাদযোগ্য, রাজ্যের এসটিএফ এটা করে দেখাচ্ছে, অত্যন্ত সাধুবাদযোগ্য। কিন্তু ধরি মাছ না ছুঁই পানি, এ করলে কিন্তু এর শিকড় উপড়ানো যাবে না। তার কারণ এদের যে বিশাল নেটওয়ার্ক, সেটা শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে, যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো অনেক বেশি সুরক্ষিত রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়ে গেছিল আগে থেকেই, আসাম, উড়িষ্যা, বিহার, ওদিকে চলে যান ত্রিপুরা, নেপাল সীমান্ত একটা অংশ, এই সমস্ত জায়গায়, মানে পূর্ব ভারতের দিকটার কথা বললাম। তাহলে সেই জায়গাটা যখন নিশ্ছিদ্র হয়ে গেছিল, তখন উন্মুক্ত ছিল এই পশ্চিমবঙ্গ। তাহলে এটাকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে তারা সেই নাশকতামূলক কাজকর্মগুলো চালানোর চেষ্টা করতো কোথায় কোথায়, সারা দেশব্যাপী। যেটার প্রসঙ্গ উঠে এসছে গত এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি গতকাল, যে রাজ্যের এসটিএফ
এই তথ্যও জানাচ্ছে যে দিল্লিতে যে সিজেপির মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টেও এই হামিম মন্ডলের যাওয়ার কথা ছিল, পুলিশের ছদ্মবেশ ধরে নাশকতার পরিকল্পনা ছিল। আর অর্থের যোগান, এই যে কোটি কোটি টাকার ধন সম্পত্তি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম নেতাদের মধ্যে থেকে উঠে আসছে, সোনা, অস্ত্র, আজকেও ধরা পড়েছে একটা, এগুলোর সাথে জঙ্গি, এই টোটাল জঙ্গি নেটওয়ার্কের কোনো যোগ নেই। আর তাকে চালাতো কে, তাকে প্রশ্রয় দিত কে, এইটা হচ্ছে প্রশ্ন। টালির চালার তলায় বসে থাকা যে ব্যক্তি, তিনি তো এদের মাথা। এটা কি বললে খুব অত্যুক্তি করা হবে? এই সমস্ত অরাজক কর্মকাণ্ড তো তার পরিচালনায় হয়েছে এবং তার ঘনিষ্ঠ আত্মীয়, অশান্তি নিকেতনের বাসিন্দা, তার নেতৃত্বে হয়েছে। এবং এই টোটাল র্যাকেটটার সঙ্গে কি আইপ্যাকের যে সাম্রাজ্য ছিল, প্রশ্রয়দাতা, সরকারি প্রশাসন, পুলিশ ইত্যাদিতে, তার কোনো যোগ নেই? এই প্রশ্নগুলো শুধু দর্শকবৃন্দ এই এপিসোড থেকে উন্মুক্তভাবে সবার কাছে তুললাম, প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করলাম এগুলোকে ভেবে দেখবার জন্য, এবং মাথা পর্যন্ত উঠতে আর কত বড় মই লাগবে এ প্রশ্নটা তো অবশ্যই বিনীতভাবে থাকলো। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা মতামত জানান, শেয়ার করুন, নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।